নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে বিকাল 4:30 মতন। ভাবলাম আজকে বৃষ্টি ভেজা দিনে একটু পকোড়া করব। অন্য দিন তো সচরাচর আপনাদের সঙ্গে সকাল থেকেই ব্লগ শুরু করি, আজ আর সেটা হয়ে ওঠেনি জানেন। যাই হোক, তার কিছু বিশেষ কারণও আছে, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন একটু পকোড়া বানাবো, কারণ বৃষ্টি ভেজার দিনে একটু পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো। আপনাদের দাদাভাইও ঘরে রয়েছে, আদিত্যও টিউশনে যাবে কিছুক্ষণ পরে। ভাবলাম যে হাতে 1 ঘন্টা মতন সময় আছে, এই 1 ঘন্টাটাকে একটু কাজে লাগাই। তো যাই হোক, ঘরে একটু ক্যাপসিকাম, সামান্য পরিমাণে একটু বাঁধাকপি আনা ছিল। এগুলো না অল্প অল্পই ছিল, না চিলি চিকেন করা যাবে এইটুকু ক্যাপসিকামে, না বাঁধাকপির ঘন্ট করা যাবে ওইটুকু বাঁধাকপিতে। তো যাই হোক, সেইগুলো ফ্রিজটা পরিষ্কার করবার জন্যই মূলত এই জিনিসগুলো বের করে নিয়ে একটুখানি পকোড়া মতন করে একটু সঙ্গে চা করে নেব, ব্যাস। 3 জনে মিলে একটু খেয়ে দিয়ে তারপরে যে যার কাজে বেরিয়ে পড়ব। সঙ্গে একটু সামান্য পেঁয়াজ কুচিয়ে দেব। পেঁয়াজ কুচোনোটা দেখবেন যে কোনো পকোড়াতে না খেতে বেশ ভালো লাগে। জানি না আপনাদের কার কেমন লাগে, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা খেতে অত্যন্ত ভালোবাসি আমি, জানেন। চলুন, সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। এখন ওগুলোকে হালকা করে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে ওগুলোকে ব্যাটারটা করে নেব। একটা ডিম ফাটিয়ে দিলাম, একটু মুচমুচে স্পাইসি হবে, কারণ আজকে আবার ঘরে বেসন নেই জানেন। মাসের শেষের দিকে এসে গেছে, তো এখন আস্তে আস্তে করে সব কিছু একটু শেষের দিকে। একটু নুন, হলুদ, একটুখানি সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে বসিয়ে দেবো। চলুন, মাখানো হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একে একে এখন পকোড়াগুলোকে দিয়ে দিই। আজকে একদম প্রথম বানাচ্ছি জানেন। আগে কোনো দিন এরকম ক্যাপসিকাম দিয়ে সঙ্গে বাঁধাকপি দিয়ে পকোড়া করিনি। শুধু বাঁধাকপির পকোড়া করেছি, তবে ক্যাপসিকামটা আগে কোনো দিন দিইনি। আমাদের ঘরে খুব একটা ক্যাপসিকাম আনাও হয় না জানেন। আসলে মধ্যবিত্ত মানুষদের ওই একটা ক্যাপসিকামের দাম 15 টাকা 20 টাকা, এত দাম দিয়ে আমাদের পক্ষে খাওয়া অন্তত হয়ে ওঠে না। চলুন, পকোড়াগুলো এবার নেড়ে চেড়ে উল্টে দিই। হয়ে গেছে একটা পিঠ, এবার অপর পিঠটা হয়ে গেলে নামিয়ে নেব। একটা করে এখন ওগুলোকে উল্টে দেবো। খেতেও ভীষণ ভালো হয়েছিল জানেন। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। চলুন, এই ননস্টিকের কড়াইটা না খুব একটা আমি ব্যবহার করি না। তো যাই হোক, আজকে ভাবলাম পকোড়াগুলো ভাজবো যেহেতু, ননস্টিকের কড়াইটাই ব্যবহার করি। তো সেই জন্য ওটাকে আজকে নিয়ে আসলাম। আপনাদের দাদাভাইও বসে আছে যে কতক্ষণে পকোড়াগুলো ভাজা হবে আর ওকে দেব। ঝটপট করে একটা বার নামিয়ে নিয়েছি, কড়াইতে আরও রয়েছে, ভাবলাম ওকে আগে দিয়ে আসি, তারপরে বরং বাকি যে কটা আছে সে কটা আমি নামিয়ে নিয়ে যাব। সঙ্গে একটু চা করেছিলাম। চলুন, একটু লিকার চা আর পকোড়া, আর কি চাই বলুন তো বিকালের বেলাতে বৃষ্টি ভেজা দিনে। ভারী ভালো লাগে জানেন, যখন এই 3 জনে মিলে একটু সময় কাটাই। এই সময়গুলোকেই যেন মুহূর্তের মধ্যে কখন যে ফুরিয়ে যায় তার কোনো ঠিক থাকে না। চলুন, আদিত্যকে নিয়ে এবার আমরা বেরিয়েছি টিউশনের উদ্দেশ্যে। আপনাদের দাদাভাই যাবে একটু অফিসে, আমি যাব ওদিকে আদিত্যকে ছেড়ে দিয়ে আসতে। ওখান থেকে আমি আবার ফেরার পথে হেঁটে হেঁটে আসবো। বেরোতে না বেরোতে জানেন কি বৃষ্টি নেমে গেল, সেই জন্যই তাড়াহুড়া করে গাড়িটা চালিয়ে আমরা রওনা দিয়েছি। ওকে ছেড়ে দিয়ে এবার আমি একা একা হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে ঘরের দিকে রওনা দিলাম। আদিত্যকে ছেড়ে দিয়ে আসলাম টিউশনে। আসার পথে আবার দেখছি বৃষ্টি হচ্ছে জানেন, মানে ফেরার পথে। যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল, এই জন্য আপনাদের দাদাভাই এত স্পিডে গাড়িটা চালিয়ে নিয়ে গেল। তোমার ফেরার পথে ভাগ্যি সেই ছাতাটা নিয়ে এসেছিলাম, না হলে যে কি হতো কি জানি। যাই হোক, চলুন, এই যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে আর দুপুরবেলার থেকে সকালবেলার থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করতে পারিনি। সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, দুপুরবেলা গিয়েছিলাম একটা কাজে পোস্ট অফিসে, তো সেই জন্য আর কোনো রকম ব্লগ করতে পারিনি। তাই ইভিনিং ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। চলুন তবে, এসেছি টুকটুক করে হাঁটতে হাঁটতে কোয়ার্টারের দিকে। চারপাশটা কি শুনছেন, একটা মানুষের দেখা নেই দেখুন। শুধু ওই দূরে একটা ঢাক পাখি তাদের 5টা ছানাকে নিয়ে ঘুরছে। আর এই যে বৃষ্টির আড়াল থেকে এখানে এসছে। ওমা, এখানে পেঁপে ছিল, কে পেরে নিয়ে গেল? গাছে 2টো পেঁপে ছিল, কে যেন পেরে নিয়ে গেছে। কি অবস্থা দেখুন, পেঁপে নিয়ে গেছে। দুপুরবেলা যে জামা কাপড়গুলো আজকে ধুয়েছিলাম সেগুলো বাইরেই মেলা ছিল জানেন। আজ সারাদিন তো ঝিরি বৃষ্টি পড়তেই আছে, জামা কাপড়গুলো আর শুকায়নি। এ ঘরে একটা দড়ি টানিয়ে নিয়েছি,
ঘরে তো আর আমরা কেউ ঘুমোই না। তো যাই হোক সেইখানেই একটা দড়ি টানিয়ে একটুখানি ব্যাস এই জানলাগুলো খুলে রাখলে ওটাতে যা একটু আবহাওয়া আসবে ওটাতেই শুকিয়ে যাবে। তাই এ ঘরে ভিজে জামাকাপড়গুলো মেলে দিলাম। একটু একটু শুকিয়ে গেছে বা যেগুলো পাতলা জামাকাপড় সেগুলো একটু একটু করে শুকিয়ে গেছে, আর যেগুলো ভীষণ মোটা সেগুলো আর শোকায়নি। তবে জানেন জামাকাপড়গুলো প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিন না ধুই না, একটা জামাকাপড় যে জড়ো হয়ে গেলে বাথরুমের মধ্যে একটা ভারী ভারী ভাব লাগে। আমার সেটা একেবারেই পছন্দ হয় না। সেই জন্য যেদিন যেটা হয় হাজার ভিজে থাকুক না কেন সেটা আবার আমি ধুয়ে দিই। হয়ে গেছে চলুন। খাটটাতেও অনেক জিনিসপত্র রয়েছে। আসলে গতকালকেও তো জামাকাপড় এরকম ভেজা ছিল, সেগুলোকেও এনে এই ঘরেই চুমিয়েছিলাম। তো সেগুলোকে এখন আমি নিয়ে যাব ও ঘরে, ভাঁজ করে আবার আলনায় রেখে দেবো। আর যেগুলো আবার ভিজে গেছে, ভিজা রয়েছে, সেগুলোকে আবার মেলে দিয়ে গেলাম। চলুন, দুপুরবেলায় যে ঘুমিয়েছিলাম সেই বিছানা কাঁথা তো তোলা হয়নি, এখন সেগুলোকে একটুখানি ভালো করে গুছিয়ে নেব। এই পাশের দেওয়ালটাতে আপনাদের দেখিয়েছি কি পরিমাণে জল পড়তো। ওমা, এখন দেখি আপনাদের দাদাভাই এই পাশটা যখন উঁচু করেছে ছাদের উপরে ঢালাই করে, এখন দেখি এই ধার দিয়ে জল পড়ছে অঝরে। বালিশ কাঁথাগুলো সেই দেওয়ালের সঙ্গে লেগে গেছিলো রাখার সময়, লক্ষ্য করিনি এত, দেখি যা বালিশ কাঁথাগুলো সব হালকা হালকা করে ভিজে গেছে। চলুন, এখন রাখবার সময় একটু সরিয়ে সরিয়ে রেখেছিলাম। জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিয়েছি, চলুন এবার আলনাতে ওগুলো রেখে দিই। আপনারা কারা কারা কাজ করতে করতে ঠাকুরের গান বা যে কোনো গান, আমি যেমন ঠাকুরের গান শুনতে বেশি ভালোবাসি। সারাদিন যদি আমার ঘরের মধ্যে একটা ঠাকুরের গান চলে, আমার মনে হয় মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, জানেন তো। সেই জন্য আমি যখনই কাজ করি আমি কিন্তু এরকম ঠাকুরের গান চালিয়ে কাজ করি। তো আপনারা কারা কারা এরকম করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। তো যাই হোক, আমি কিন্তু আমার মা কালীর গানটা আমি বেশি শুনি, কারণ আমার ভীষণ ভীষণ ভালো লাগে মায়ের গান শুনতে, মায়ের সেবা করতে, মায়ের আরাধনা করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। শিব ঠাকুরের গানও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু এদিকে আলনাটা গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখুন, টুকটাক কাজের কিন্তু অভাব নেই। যতই বিকাল হোক না কেন বা সকাল হোক না কেন, গৃহবধূদের কাজ কিন্তু কখনোই থেমে থাকে না। ফুলদানিটার থেকে ফুলটা পড়ে গেছিলো, তাই হোক আদিত্য দুপুরবেলাতে ওখানে কি আনতে গেছিলো যেন, আমি ঠিক যা বলতে পারবো না, তখনই কিন্তু ওই ফুলদানির টপ ফুলগুলো ফেলে দিয়েছিল। যাই চলো, ওটা রেখে দিয়েছি। এখন এই যে কম্পিউটারের উপরের কাভারটাও ওইখানে রয়েছে। টুকটাক কাজ করতে করতে কোন দিক দিয়ে বেলা বেরিয়ে যায় কেউ বলতে পারি না, জানেন। আবার কত রকমের কথা শুনতে হয় যে কি এমন কাজ সংসারে। তো যাই হোক চলুন, তেমন বা কোনো কাজ নেই। আগেরকার দিনের মানুষের হিসাব করতে গেলে সেই তুলনায় এখন আমাদের কোনো রকমেরই কোনো কাজ নেই। আগেরকার যুগের মানুষদের যেমন ধান চাল কত রকম গ্রাম্য বাড়িতে যারা থাকতেন তাদের অসংখ্য কাজ ছিল, কিন্তু আমাদের সেই তুলনায় এখন কোনো কাজই নেই। এই যে একটু আগে রান্না করলেই তো বাসন কোসনের অভাব হয় না। কিছুক্ষণ আগে যে পকোড়া ভেজে খেয়েছি, সমস্ত বাসনগুলো জড়ো হয়ে রয়েছে, ওগুলোকে এখন ধুতে হবে। রান্নাঘরটাও হালকা করে একটুখানি গুছিয়ে নিলাম। এদিকে তেলটাও রয়েছে, এই তেলেই কালকে রান্না করে ফেলবো ভাবছি। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ননস্টিক কড়াইতে আমার যেটা মনে হয়, জানি না আপনাদের কার কেমন হয়, আমার এই কড়াইটাতে যখনই ঠান্ডা হয়ে যায় তেলটা না একেবারে বোঝা যায় না যে কতটা পরিমাণে তেল আছে। কিন্তু যখন আবার ওটা গরম হয়ে যায় তখন বোঝা যায় যে অনেকটা পরিমাণে তেল আছে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, চলুন এদেরকে এবার একটু খাবার দাবার দিয়ে দিই, রাত্রে আর তাহলে বেরাবো না। প্রত্যেকদিন এদেরকে দুটো করে বিস্কুট খাওয়াই, জানেন তো, মানে খাওয়াই বলতে ওদের দিই, ওরা নিজেরাই খেয়ে নেয়। তো এইখানে একজন ছিলেন, ওনাকে দিলাম, আর তারপরে রাস্তার ওইখানেও ছিল অনেকগুলো কুকুর, তাদেরকেও ডেকে দিয়ে দিয়েছি। চলুন, হয়ে গেছে, ওরা এখানে খেতে থাক। আমি এবার ঘরের যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করব। সন্ধ্যাবেলাতে আবার সন্ধ্যা তো আমি করতে পারছি না, কিন্তু ঠাকুরকে যে একটু ডাকবো মন প্রাণ ভরে সেটা তো আমি অবশ্যই করতে পারি। তো যাই হোক, হাতে চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম ঠাকুরের সেবা করতে। সেবা করতে বলতে ঠাকুরকে ডাকতে, আমার মনের যে ইচ্ছা, মনের কামনা বাসনা, আমার ভালো লাগা, আমার কষ্ট, আমার দুঃখ, আমার সুখ, সমস্ত কিছু ভগবানকে জানাই সকাল সন্ধ্যা দুবেলা টাইম পেলে। এবার চলুন আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্লগের মধ্যে জিনিসটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মানুষের সবথেকে মানে কি বলুন তো, মানুষ তো মানে কি বলুন তো, হাজারো খারাপ লাগার মধ্যে দিয়েও একটু ভালো থাকার চেষ্টা করে প্রত্যেকটা মানুষই। তো আজকে আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল যে একটু আমার
অ্যালবামটাকে বের করব, সময়টা আমার হয়েই উঠছিল না। আজ ভাবলাম কাজের তেমন চাপ নেই, সমস্ত কাজ গুছিয়েও নিয়েছি, রাত্রেবেলা রান্নারও কোনো চাপ নেই, আজ এই কাজটা আমি করব। আসলে আপনাদের দাদা ভাই গত কয়েকদিন ধরে বারবার করে বলছিল যে অ্যালবাম থেকে একটা মোবাইলের ছবি বের করে দিও, আমি সেই ছবিটা বাঁধিয়ে এনে দেবো, কিন্তু আমার না সেই সময়টা আর হচ্ছিল না। কোন ছবিটা সবথেকে ভালো সেটা আমি বুঝেই উঠতে পারছিলাম না। তো যাই হোক, এই যে হচ্ছে আমার বিয়ের অ্যালবামটা, এটা হচ্ছে আমার বিয়ের আগের দিনের, বিয়ের আগের দিন বলতে দুদিন আগেরকার ছবিগুলো, ফটোশ্যুট ছিল। তো আমাদের ওখানে বাড়ির কিছুটা দূরে এই যে শস্য ক্ষেত ছিল, সেই শস্য বাগানে গিয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম। তো যাই হোক, আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে কিন্তু এই যে বিয়ের দিনের যে শুরুটা সেটা, আর এই যে মুহূর্তগুলো, সত্যি কথা বলতে হাজারো দুঃখের মধ্যে দিয়েও একটু ভালো লাগা, একটু ভালো থাকা, এইগুলোই তো জীবনের পাওনা, বলুন তো আর কি চাই। খাওয়া পড়া সমস্তটার মধ্যে দিয়ে ভগবানকে এটাই আমি ডাকি যে বিলাসবহুল জীবন না চাই, একটু ভালো লাগা, মনটা যাতে একটু ভালো থাকে, এইটুকুই চাই। তখনকার বিয়ে এখনকার বিয়ে অনেক পার্থক্য, জানেন। আমি কেন কথাটা বললাম, আমি এখন তাই যখন অ্যালবামটা দেখছিলাম, আপনাদের দাদাভাইও ছিল, আমি ওকে বলছিলাম যে ইস, আর একবার যদি সুযোগ পেতাম নতুন করে বিয়ে করবার, তাহলে এখনকারের মতন করে সাজতাম, এখনকার মতন করে সমস্তটা গোছাতাম। তখন কত বলদের মতন ছিলাম, একদম মানে বুদ্ধিহীন একটা মানুষ ছিলাম বলতে গেলে, যে হাতের কাছে সব কিছু পাওয়া সত্ত্বেও সেগুলোকে কাজে লাগাইনি, সেই রকমভাবে সাজিনি, একদম মনের মতন করে। বিয়ের দিনটা যদিও বা মনের মতন করে সাজতে পেরেছিলাম, কিন্তু বৌভাতের দিনটা একদম মনের মতন করে সাজা হয়েছিল না। তবে কি জানেন তো, ওটা কিন্তু আমার ইচ্ছাতেই হয়েছিল। আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি কার কাছ থেকে সাজবে, তো যাই হোক আমি বলেছিলাম যে কোনো একজনকে ডাকলেই হলো। তো ওর বন্ধুর একটা দিদি, সে আর এখন পৃথিবীতে নেই, সে চলে গেছে, তো তার কাছ থেকে আমি সেজেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমার একটুকুও আফসোস নেই, তার একটাই কারণ, আমি যে মানুষটার কাছ থেকে সেজেছিলাম সেই মানুষটাই তার দুনিয়াতে নেই। একটা স্মৃতি হয়ে থাকলো, তার হাতের ছোঁয়া একটু আমার মুখে লেগেছিল। আমি যতদিন বাঁচবো, যতদিন আমি এই অ্যালবামটাকে দেখবো, যতবার দেখবো, তার কথা আমার মাথাতে আসবে, মনে পড়বে। এই হচ্ছে আমার বিয়ের ছবি ছিল। যাই হোক, তারপরে আদিত্যবাবু বাড়িতে এসে যখনই ছবিটা দেখতে পেয়েছে, ওর কাণ্ড কারখানাগুলো একটিবার দেখুন। আমি কি বলছি ঠিক? এই ছবিটার মধ্যে তুমি কোথায় ছিলে? তুমি নিজেই বলো তো, তুমি কোথায় ছিলে তখন? জানি না। নাও, ও মাই গড, তা খুলবো কিভাবে? দাঁড়াও, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। না, তুমি খোলো। আচ্ছা, তুই এটা কোনোদিন আগে দেখিসনি? তোকে দেখানো হয়নি আগে কোনোদিন? তুই দেখ না, খুলে দেখ কি আছে এর ভেতর। আরো আছে, আরো আছে, আস্তে আরো আছে, দেখো। তখন নাকে তোর এত কিছু রেখে নাকেরটার দিকে চোখ গেল। এইদিকে দেখ, দাঁড়া, অনেকগুলো পেজ উল্টা, না উল্টা দেখ আমি কি সেজেছিলাম, দেখেছিস? দেখো কি সেজেছিলাম। চলো, ছবিগুলো নিয়ে তো এবার অনেক ঘাটাঘাটি হলো। এরই মধ্যে আবার আপনাদের দাদাভাইও বাড়িতে চলে এসে গেছে, বেজেও গেছে 8:30 মতো। দেখি চলুন কী খাবার নিয়ে এসেছে। উমা, দেখেছেন, বিরিয়ানি নিয়ে এসেছে। আমি যখনই ওকে বলি কি গো একটু বাইরের থেকে খাবার আনবে, ও না বুঝতে পেরে যায় আমি কি খেতে চাইছি। আমি না একটা বিরিয়ানি লাভার মানুষ, সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লাগে।
আমার চাউমিনটাও ভীষণ ভালো লাগে, চিকেন চাউটাও ভীষণ ভালো লাগে। যাই হোক, কিন্তু কিছুদিন যাবৎ এমন হয়েছে এখন না একদম মাছ মাংসটার প্রতি একদম কোনো টানই নেই, খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, আদিত্যকে চলুন বিরিয়ানি দিয়ে দিই একটু, তারপরে আমরা দুজন কিছুটা সময় পরে খেয়ে নেব। বিরিয়ানি 2 পিস করে মাংস দিয়েছিল, আর দিয়েছে আলু, দিয়েছে ডিম, আর সঙ্গে দিয়েছে স্যালাড। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন